is charming. He is able to convince people. So he tells everybody what they want to hear. So how do you know this? মাইকেল জ্যাকসন এবং গুপ্তা সংস্থার মধ্যে চলতে থাকা ক্ল্যাশগুলোর মধ্যে স্টেপ বাই স্টেপ কী ঘটেছিল একটা ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সন 1990-এর দিকে মাইকেল জ্যাকসন যখন বুঝতে পেরেছিল গোপন সংস্থা যারা ভীষণভাবে বর্ণবাদিতে বিশ্বাসী তারা কেবল তাকে নিজেদের অসৎ উদ্দেশ্যে ব্যবহার করছে, তখন সে একটি মিউজিক ভিডিওর মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, যার ফলস্বরূপ মাইকেলকে 1993 সনে শিশুকামিতার অভিযোগে অভিযুক্ত করে ফাঁসানো হয়, যেটা তার জন্য বড়সড় একটা ওয়ার্নিং ছিল। সম্প্রতি এপস্টিন ফাইল থেকে নতুন যে তথ্যগুলো পাবলিশ করা হয়েছে তা থেকে সেলিব্রিটিদেরকে পেডো কেসে ফাঁসানোর ব্যাপারটা আমাদের কাছে আরও পরিষ্কার হয়েছে। আমার তখনকার করা ধারণা সঠিক ছিল, কেননা এপস্টিন সেলিব্রিটিদের এক্স্যাক্টলি এই ক্লিপগুলোই ব্যবহার করত তাদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্য, শাসানোর জন্য, বিদ্রোহী আচরণ দেখালে তাকে ফাঁসানোর জন্য। If you all each had one word or sentence, how would you describe Jeffrey Epstein? A master manipulator. A charismatic monster. A master manipulator. Very cruel. And that's why it was so terrifying. আপনার কাছে একটি প্রশ্ন, এপস্টিন ফাইলসের যতগুলো ইনফরমেশন আপনি এই পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, পড়েছেন, তা থেকে কি আপনার মধ্যে এপস্টিনের ব্যাপারে এরকম চিন্তাভাবনা তৈরি হয়েছে যে সে এই দুনিয়ার অনেক বড় একজন খারাপ মানুষে পরিণত হয়েছিল অতিরিক্ত টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে যাওয়ার কারণে, এবং তার সাথে মিলে যারা এই নোংরা কাজে লিপ্ত হয়েছিল, বড় বড় বিলিয়নের অর্থ সম্পদ, ধন দৌলত তাদের এই নোংরা কাজে লিপ্ত হওয়ার জন্য দায়ী? এভাবে চিন্তা করলে আপনি খুব বাইনারি পদ্ধতিতে চিন্তা করছেন। স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক জগতের ব্যাখ্যা ছাড়া এই ঘটনা অসম্পূর্ণ, কারণ এখানে যাকে আপনি দুনিয়ার সবচেয়ে বেশি খারাপ একজন মানুষ মনে করছেন সে কেবল একজন ফ্রন্টম্যান। ফ্রন্টম্যান কাকে বলে সেটা অবশ্যই জানেন। ফ্রন্টম্যান একজন পাবলিক ফেস, একজন ব্যক্তি যে শুধু সামনে থেকে ডিল করে, তার পেছনে থাকে মেইন ভিলেন যে তাকে দিয়ে ডিলগুলো করায়। জেফ্রি এপস্টিনের কাছে বড় কোনো সফটওয়্যার কোম্পানি নেই বিল গেটসের মতো, ইলন মাস্ক বা মার্ক জাকারবার্গের মতো বড় কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সে মালিক নয়, কোনো বড়সড় ফ্যাক্টরি বা কোম্পানি তার ছিল না, কিন্তু সামহাও পৃথিবীর সকল ক্ষমতাধর লোকেদের সাথে তার ওঠা বসা ছিল। তার জীবনের কিছু অদ্ভুত লক্ষণীয় ঘটনা পয়েন্ট আউট করছি। 1974-এ জেফ্রি এপস্টিন নিউ ইয়র্কের ডেলটন স্কুলে একজন শিক্ষক হিসেবে যুক্ত হয়, যেখানে সে ফিজিক্স এবং ম্যাথ এই দুটি সাবজেক্ট পড়াতো। আশ্চর্যের বিষয় হলো তখন তার 21 বছর বয়স, কিন্তু তার কাছে কোনো ডিগ্রি ছিল না। সে একজন কলেজ ড্রপ আউট ছিল। একজন ড্রপ আউট স্টুডেন্ট কিভাবে যেন ম্যাথ এবং ফিজিক্সের টিচার হয়ে যায়? সে যে পড়াশোনায় খুব ভালো ছিল তেমনটাও না, লিগ্যালভাবে সে ওইখানকার টিচার হয়েছিল তা বিশ্বাসযোগ্য নয়। শর্টকাটে ওপরে ওঠার চিন্তা ভাবনা অনেক আগে থেকেই এপস্টিনের মধ্যে ছিল। শর্টকাটে ধনী হওয়ার জন্য সে ডেলটন স্কুল কেন বাছাই করেছিল? অনেকের মতে এটা এমন একটা প্রেস্টিজিয়াস শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বেশিরভাগই ধনী পরিবারের সন্তানেরা পড়াশোনা করে, এবং সেই স্টুডেন্টদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে এপস্টিন যেন তাদের থ্রুতে তাদের প্যারেন্টসদের সাথে একটা সম্পর্ক হয় যাদের মাধ্যমে সে আরও ওপরে উঠতে পারবে। অ্যান্ড লাকিলি তেমনই কিছু ঘটে। স্কুলটিতে আমেরিকার বিখ্যাত বিজনেসম্যান এস গ্রিনবার্গের ছেলে পড়াশোনা করত। এস গ্রিনবার্গ বেয়ার স্ট্রেন্ডস নামে একটি গ্লোবাল ব্যাংকের চেয়ারপারসন ছিলেন। এপস্টিন তার সাথে এমনভাবে পরিচয় হয় এবং নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করে যে গ্রিনবার্গ তার প্রতি মুগ্ধ হয়ে যায়। মাস্টার ম্যানিপুলেটর বলে কথা। সামহাউ গ্রিনসবার্গ মনে করতে শুরু করে এই 22 বছরের এপস্টিন ওয়াল স্ট্রিটের মতো বিখ্যাত এবং অত্যাধুনিক জায়গাতে শিক্ষকতা করার যোগ্য। সে তাকে ওয়াল স্ট্রিটে নিয়ে যায়, যেখানে যাওয়ার জন্য মানুষ বছরের পর বছর মেহনত করে যোগ্যতা অর্জন করে। সেখানে জেফ্রি এপস্টিন কোনো ডিগ্রি ছাড়াই ঢুকে গিয়েছিল। একজন মানুষ আপনাকে ম্যানিপুলেট করলে ঠিক কতটুকু করতে পারে, কোন পর্যায়ে আপনাকে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা দেখি ওই একই কোম্পানি, যেই কোম্পানিতে এস গ্রিনবার্গ চেয়ারম্যান ছিল, সেই ব্যাংকের পার্টনার বানিয়ে নেওয়া হয় জেফ্রি এপস্টিনকে, যেখান থেকে সে ফাইন্যান্সিয়াল বিষয়ে যাবতীয় কলাকৌশল শিখে নিয়েছিল। সন 1981-তে তাকে কোম্পানি রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করার জন্য বের করে দেয়, অথবা সে নিজে রিজাইন করে বেরিয়ে যায়, কারণ হয়তো তার উদ্দেশ্য ছিল এখানে পড়ে থেকে মেহনত করা নয়, শর্টকাট নেওয়ার। এপস্টিন তার পরের ধাপে টাওয়ার্স ফাইন্যান্সিয়াল কর্পোরেশনের সঙ্গে যুক্ত হয়।
যে কোম্পানিটির সিইও ছিল স্টিভেন হফেনবার্গ। তারা যেটা বলতো, তাদের এখানে কেউ টাকা ইনভেস্ট করলে সেই টাকার উপরে হাই রেটের ইন্টারেস্ট ধরে সেটা তাকে ফিরিয়ে দেওয়া হবে এবং অল্প সময়ের মধ্যে টাকা ইনভেস্ট করে লাভবান হতে পারবে। মানে 21 দিন মে পয়সা ডাবল টাইপের স্ক্যাম আর কি, বুঝতেই পারছেন। তেমনই কিছু একটা বাস্তবে ঘটেছে। প্রায় $450 মিলিয়ন স্ক্যাম এই দুজন ব্যক্তি মিলে মানুষের সঙ্গে করে, যার ফলাফল হিসেবে হফেনবার্গকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু অবাক করা বিষয় হলো, এপস্টিনকে কোনো শাস্তিই দেওয়া হয়নি। FBI এর কাছে হফেনবার্গ এমনকি স্বীকার করেছিল যে জেফরি এপস্টিন তার সঙ্গে যুক্ত ছিল, তার সবচেয়ে ঘনিষ্ঠ সহকারী ছিল, কিন্তু তবুও এপস্টিনের কাছ থেকে $1 জরিমানা নেওয়া হয় না। এবার এখানে আপনার মনে প্রশ্ন কাজ করবে, কেন এপস্টিনের জন্য সবকিছু সহজ হয়ে যাচ্ছে? একের পর এক বিগ অপরচুনিটি, প্রশাসন তাকে কিছুই করছে না, ছেড়ে দিচ্ছে, বাট ওয়াই? এখান থেকেই তার একজন গোপন সহযোগীর তথ্য বেরিয়ে আসে, ডগলাস লিস। আমরা কেবলমাত্র তার নামটুকু জানি, তাকে কেউ দেখেনি। কারণ পসিবিলিটি খুব বেশি সে একজন এজেন্ট, সে একজন বিখ্যাত আর্মস ডিলার ছিল। ইউনাইটেড কিংডমের MI6 এবং আমেরিকার CIA ইন্টেলিজেন্স এজেন্সির জন্য খুব বড় একজন অ্যাসেট ছিল এবং এই ডগলাসের সাথে এপস্টিনের কানেকশন ছিল অ্যাজ এ মেন্টর। এবং এই সমস্ত মুসিবত থেকে বলা হয় ডগলাসই তাকে বের হতে সাহায্য করেছে। এপস্টিনের পুরো রোড ম্যাপ, তার শিক্ষকতার জীবন থেকে একজন ফাইন্যান্সার হয়ে ওঠা, দেন মানি লন্ডারিং, এই সকল কিছুর মধ্যে দিয়ে তাকে একজন এজেন্ট হিসেবে কি সুনির্দিষ্ট একটি পরিকল্পনা অনুযায়ী নিয়ে যাওয়া হয়েছে কোনো এক গোপন উদ্দেশ্য পূরণ করার জন্য, ডিপ স্টেট সাজাতে। Do you think Jeffrey Epstein was a spy? I believe very strongly he was a spy, yes. And who do you think he was working for? The Israelis. I'm confident it was the Israelis. Why? Jeffrey Epstein is kind of the stereotypical example that they give you in training for what's called an access agent. This is a different kind of recruit. So, for example, if you're a foreign intelligence service and you want information, like close-in information from a former president, from the CEO of the biggest company in the world, from a member of the British royal family, you're not going to recruit these guys. You're not going to recruit Bill Clinton or Bill Gates or Prince Andrew. So you do the next best thing. You recruit somebody who has regular access to them. And that person that you recruit is going to need to make these people feel comfortable and appreciated. And so you give him plenty of money. So he has this house on an island, or he has the whole island, and maybe you bring in young girls, you get them in compromising positions, just in case you need to use what's called compromat, compromising pictures. We know now that Jeffrey Epstein's house on the island had video cameras, hidden video cameras in literally every room, including the bathrooms. Why? Why would he care what was going on unless it was to use that information against people? As I said, only the Israelis and the Russians use extortion as a motivator. So would they have made Jeffrey Epstein rich Yeah. in order to give him that access? Yes. How could they have done that? Oh, that's easy. I mean, you do. I mean, governments are the only ones really that can launder money unfettered, and you can also do it through real estate, through fine art, and through horses. Those are the 3 easiest ways to launder money. সাডেনলি মাস্টার অফ ম্যানিপুলেশন হয়ে যাওয়া, মানি লন্ডারিং করা, মাত্র 21 বছর বয়স থেকে এ ব্যাপারে কি এতটাই দক্ষ ছিল জেফরি এপস্টিন? যাদেরকে ম্যানিপুলেট করে জেফরি এপস্টিন সিঁড়ি বেয়ে উপরে উঠেছিল, এস গ্রিনবার্গ বা স্টিভেন হফেনবার্গের মতো ব্যক্তিরা কি ম্যানিপুলেট হয়ে যাওয়া, তাও আবার একজন 21 বছর বয়সী যুবকের দ্বারা এতটাই সোজা ছিল? যখন এই দুজন ক্যারিয়ারের পিক পর্যায়ে গিয়ে চেয়ারপারসন হিসেবে বিজনেস করছিল, মাস্টার অফ ম্যানিপুলেশন তো তাদের হওয়ার কথা। তা না হলে কি ওয়াল স্ট্রিটের মতো জায়গায় গ্রিনবার্গ এত রেপিউটেড বিজনেসম্যান হতে পারত? নাকি হফেন্সবার্গ 21 দিন মে পয়সা ডাবলের ম্যানিপুলেটিভ ফাইন্যান্স কোম্পানির চেয়ারম্যান হতে পারত? ম্যানিপুলেশনের বহু বছরের অভিজ্ঞতা ছিল এই দুজনের। তাদেরকে একজন নিউ কামার
কিভাবে ম্যানিপুলেট করে। ডগলাস নামে সেই ব্যক্তি একজন অস্ত্র সাপ্লাইকারী, যার ব্যাপারে পুরোপুরি তথ্য পাবলিকালি অ্যাভেলেবেল নেই। এমনকি এটাও হতে পারে ডগলাস নামটিও ছদ্মনাম, একজন CIA, MI6 ডিপ স্টেটের এজেন্ট হিসেবে গ্র্যাজুয়ালি জেফ্রি এপস্টিনকে কোনো ঝামেলায় না ফেলে শর্টকাটে বিশাল অর্থ সম্পদের মালিক বানানো হয়েছে বিলিয়নিয়ারদেরকে ট্র্যাপিং করার জন্য। এ বিষয়ে আপনি আরও পরিষ্কার হবেন যদি এপস্টিনের কেরিয়ারের পরবর্তী গল্প আপনাকে শোনাই। এপস্টিন মানি লন্ডারিং, ফ্রড করে এই পর্যন্ত যা উপার্জন করেছে সেটা এখনও মাইকেল জ্যাকসন, বিল ক্লিন্টন, বিল গেটস, ট্রাম্প এদের সাথে বন্ধুত্ব করা বা তাদের স্ট্যাটাসের সাথে ম্যাচ করার জন্য যথেষ্ট নয়। এখন তাহলে সে ওই পরিমাণে অর্থ কিভাবে উপার্জন করবে? ঘটনার এই জায়গাতে এমন একটি টার্নিং পয়েন্ট রয়েছে যা আপনার ধারণা বা অনুমানকে হয়তো বিশ্বাসে পরিণত করবে যে এপস্টিন CIA, MI6 ব্যতীত আরও একটি গোপন শক্তির জন্য কাজ করেছে এবং তাকে সেই অনুযায়ী মিশন দেওয়া হয়েছিল। সেটা বোঝার জন্য যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আমাদের জানা দরকার ছিল, বেশিরভাগ মানুষই তা ইগনোর করে গেছে। জেফ্রি এপস্টিনের রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড, যা একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদেরকে এই ঘটনাটি দেখতে ও বুঝতে সাহায্য করবে। উইকিপিডিয়াতে তার ধর্মের ব্যাপারে বিশেষ করে উল্লেখ করা হয়নি। অবশ্য সে মুসলমান হলে মোটা দাগে তা লেখা থাকত। এনিহাও, এপস্টিনের পূর্বপুরুষদের ব্যাপারে ডিটেলে ইনফরমেশন ancestors.familyresearch.org ওয়েবসাইটে পাওয়া যায়। মিস্টার সেইমুর জর্জ এপস্টিন ও তার স্ত্রী পলিনের ঘরে জেফ্রির জন্ম হয়। সেইমুর এপস্টিন একজন জিউ বা ইহুদি ধর্মাবলম্বী ছিল, অর্থাৎ এপস্টিন একজন ইহুদি পরিবারের সন্তান, কিন্তু সে কোনো র্যান্ডম সাধারণ ইহুদি পরিবারের সন্তান বিষয়টি তেমন নয়। এপস্টিনের দাদা বেসি টেশার জন্মগ্রহণ করেছিল রাশিয়াতে। তার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার স্যামুয়েল টেশার এবং গ্রেট গ্র্যান্ডফাদার বেসি টেশার মূলত রাশিয়ান জিউ। রাশিয়া, ইউক্রেন, জার্মানি, পোল্যান্ডের ইহুদিদের একটি বিশেষত্ব রয়েছে, আর সেটা হলো তারা আশকিনাজি ইহুদি। কোন বিষয়টি একটি সাধারণ ইহুদি এবং আশকিনাজি ইহুদিকে আলাদা করে? আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে বা এই ইহুদিদেরকে পানিশমেন্ট হিসেবে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতিতে বিভক্ত করে দিয়েছিলেন। তাদের মধ্যে কেউ সৎকর্ম করেছে, কেউ অসৎকর্মে লিপ্ত ছিল। বর্তমানে তাদের মূল বড় দুটি দল রয়েছে, সেফারদিক এবং আশকেনাজি। সেফারদিকদের এই গ্রুপটি ছড়িয়ে আছে স্পেন, পর্তুগাল এবং নর্থ আফ্রিকার লিবিয়াতে। আশকেনাজিরা ছড়িয়ে আছে রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স এবং জার্মানিতে। অবশ্য পোল্যান্ড খাজারিয়ান আশকেনাজি জিউসদের বর্তমান সেন্ট্রাল সিটিতে পরিণত হয়েছে। আশকেনাজি জিউস তাদেরকেই বলা হয় যারা প্রাচীন খাজার সাম্রাজ্য থেকে বিলং করে। এই অঞ্চলটি ইস্টার্ন ইউরোপ এবং এশিয়ার মধ্যে অবস্থিত, যা বর্তমানে কিছুটা রাশিয়া, ইউক্রেন এবং কাজাখস্তানে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে চলে যাবার পর কয়েক বছরের মধ্যেই খাজারিয়ানরা তাদের সাম্রাজ্য তৈরি করে। দুই পাশে শক্তিশালী ইসলামিক খেলাফত এবং বাইজেন্টাইন এম্পায়ারকে রেখে ককাসিস, ভলগাদন এবং ক্যাসপিয়ান সি এরিয়াতে দুই সাম্রাজ্যের মাঝখানে যারা এই বাফার স্টেট তৈরি করেছিল তাদেরকে এলিট সোসাইটির লোক হিসেবে ধরা হতো। আচমকাই দেখা যায় তারা জুডাইজম বা ইহুদি ধর্ম গ্রহণ করতে শুরু করেছিল। স্কলাররা বলেন ইহুদি ধর্মে ধর্মান্তরিত হওয়ার একটা জোয়ার এসেছিল। তারা অরিজিনালি সেই ইহুদি নয় যাদেরকে জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়েছিল বা বনি ইসরায়েল বলা হয়। তাদের বেশিরভাগই ধর্মান্তরিত ইহুদি। এদের ভাষা আরবি অথবা হিব্রু ছিল না, টার্কিশ অথবা মঙ্গোলিয়ান ভাষায় কথা বলতো। বেঞ্জামিন নেতানিয়াহু, যে নিজেকে একজন সেমিটিক ইহুদি দাবি করে, সে মূলত একজন আশকেনাজি ইহুদি, সেমিটিক নয়। তার বাবা পোল্যান্ড থেকে মাইগ্রেট করে ফিলিস্তিনে এসেছিল। এর মানে এপস্টিন এবং বেঞ্জামিন নেতানিয়াহু উভয়ই আশকেনাজি ইহুদি। ধারণা করুন আর কারা আশকেনাজি ইহুদিদের গ্রুপ থেকে হতে পারে। বর্তমান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি, যাকে সর্বাধিক সাহায্য করতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বদ্ধপরিকর, সেই জেলেন্সকিও একজন আশকেনাজি ইহুদি। পৃথিবীর অন্যতম ধনী পরিবার যারা আমাদের এই পৃথিবীকে ব্যাংকিং সিস্টেমের ফাঁদে ফেলে নিয়ন্ত্রণ করতে বা শাসন করতে চাইছে, দ্য রোথশিল্ড ফ্যামিলি ফ্রম জার্মানি, তারাও আশকেনাজি জিউস। আমি যেহেতু এখানে এপস্টিনের বায়োগ্রাফি নিয়ে কথা বলতে আসিনি, তাই আমি আপনাকে এমন কিছু বলবো না যেটা রূপকথা বা গল্পের মতো শোনায়। আমেরিকার বড় বড় বিজনেসম্যানদেরকে এপস্টিন তার কথার জাদুতে ফাঁসিয়ে ফেলেছিল। এরকম অদ্ভুত লজিক ব্যবহার করা অন্তত আমাকে স্যুট করে না। শুরুতেই এস গ্রিনবার্গের কথা বলেছি, ডেল্টন স্কুলে থেকে এপস্টিন যাকে পটিয়েছিল। বিয়ার স্ট্রেন্ডসের ফর্মার চেয়ারম্যান এস গ্রিনবার্গ নিজেও একজন আশকেনাজি ইহুদি
আচ্ছা, তার পরের ব্যক্তি যার সাথে মিলে এপস্টিন 21 दिन में पैसा डबलेর স্ক্যাম চালিয়েছিল, ফ্রডস্টার স্টিভেন হফেনবার্গ $450 মিলিয়ন স্ক্যাম করার জন্য যার জেল হয়েছিল। হোয়াট অ্যাবাউট হিম? সেও একজন আশকেনাজি ইহুদি, যার ব্যাপারে শোনা গিয়েছে পরবর্তীতে সে জেলে থাকা অবস্থায় খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়েছিল। যাই হোক, একটা পদ্ধতি শিখিয়ে দেই। যাদের নামের শেষে আপনি বার্গ দেখবেন, BERG, যেমন গোল্ডবার্গ, জাকারবার্গ, হফেনবার্গ বা গ্রিনবার্গ, এই বার্গ শব্দটি যার মানে হচ্ছে হিল বা মাউন্টেন, বেশিরভাগ আশকেনাজি ইহুদি এটা ব্যবহার করে, যার পেছনে বিশেষ একটি হিডেন মিনিং আছে। এপস্টিনের পরবর্তী পার্টনার কে ছিল? $450 মিলিয়ন স্ক্যাম করা হয়ে গেলে পরবর্তীতে 1980s-এ আমেরিকার বিখ্যাত বিজনেসম্যান লেস ওয়েক্সনার, যাকে আমেরিকান রিটেল কিং বলা হয়, তার সঙ্গে পার্টনারশিপে আসে জেফ্রি এপস্টিন। ভিক্টোরিয়াস সিক্রেট, বাথ অ্যান্ড বডি ওয়ার্ক এবং দ্য লিমিটেডের মতো বিখ্যাত ব্র্যান্ডের মালিক এই ব্যক্তি। এই ধরনের বড় বিজনেসম্যান সাধারণত কারো ওপর খুব সহজেই বিশ্বাস করে না। তারা তাদের সম্পদ, তাদের ওয়েলথ, তাদের প্রপার্টির ব্যাপারে খুব বেশি সতর্ক থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় কী ছিল জানেন? সন 1991 আসতে না আসতে ওয়েক্সনার জেফ্রি এপস্টিনকে তার পুরো সম্পদের ওপর ফুল পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেয়, যার অর্থ হলো এই রিটেল কিং ওয়েক্সনারের কাছে তখন যত পরিমাণে অর্থ সম্পদ ছিল তার পুরোটাই এপস্টিন চাইলে নিজের ইচ্ছায় যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারত, এবং তার জন্য ওয়েক্সনারের কাছ থেকে কোনো পারমিশন এপস্টিনের নিতে হতো না। সে এখন থেকে চাইলেই ওয়েক্সনারের ব্র্যান্ড এবং কোম্পানিগুলো নিজের ইচ্ছা মতো পরিচালনা করতে পারবে। কিন্তু ভেবে দেখুন, একজন বিলিয়নিয়ার কেন তার সারা জীবনের উপার্জন অনায়াসেই এরকম একজন ব্যক্তির হাতে তুলে দেবে? বিষয়টি কি আপনার কাছে অদ্ভুত মনে হচ্ছে না? নাকি এটা তখন অদ্ভুত মনে হবে না যখন আপনি জানতে পারবেন লেস ওয়েক্সনার নিজেও একজন রাশিয়ান আশকেনাজি জিউ, যে নিজের সারা জীবনের উপার্জন মসিহর জন্য অবৈধ রাষ্ট্র সংগঠন করতে উৎসর্গ করে দিয়েছিল? কিন্তু এই দাবি আমি প্রমাণ কিভাবে করব? সন 1983-তে ওয়েক্সনার ফাউন্ডেশন নামক একটি অর্গানাইজেশন তৈরি করেছিল ওয়েক্সনার এবং তার স্ত্রী অ্যাবিগেল মিলে, এবং সংস্থাটির প্রেসিডেন্ট বানানো হয় জিউইশ রাবাই মহিলা এলকা অ্যাব্রাহামসনকে। অবৈধ রাষ্ট্র গঠন ও তাদেরকে শক্তিশালী করার লক্ষ্যে সবচেয়ে বেশি অর্থ সরবরাহ, মনিটারি ফান্ডিং যারা করেছে তাদের মধ্যে ওয়েক্সনার ফাউন্ডেশন অন্যতম। ফাউন্ডেশনটির মূল কাজ হচ্ছে ইহুদিদের জীবন উন্নত করা। এবার হয়তো আমাদের জন্য বিষয়টি হজম করতে সুবিধা হবে। ওয়েক্সনার কেন তার সমস্ত সম্পদ এপস্টিনের হাতে তুলে দিয়েছিল? এপস্টিনের পুরনো বন্ধু এস গ্রিনবার্গও অবৈধ রাষ্ট্রের জন্য অনেক বড় একজন ফান্ড রেজার হিসেবে কাজ করেছে। এপস্টিন ওয়েক্সনারের প্রাইভেট জেট ব্যবহার করতে শুরু করে। অল্প মূল্যে লাক্সারিয়াস ম্যানশন এমনভাবে এপস্টিনের নামে করে দেওয়া হয় মনে হচ্ছিল তার পৈতৃক সম্পত্তি তার বাবার কাছ থেকে সে পেয়েছে এবং ভোগ করছে। একজন জায়বাদ আরেকজন জায়বাদীর সম্পদ এভাবেই ভোগ করার অধিকার রাখে। কিন্তু ফিলিস্তিনে মুসলমানদের একটি দল না খেয়ে মরলে অপর প্রান্তে তাদের আরেকটি দল পার্টি এবং আয়াসি নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক, দেখতে দেখতে 1998 সন চলে আসে। এপস্টিন লিটল সেন্ট জেমস আইল্যান্ডে একটি কোম্পানি খোলে এবং সেখানকার নাগরিকত্ব হাসিল করে। তারপর নিয়ার অ্যাবাউট $8 মিলিয়ন সেই পুরো দ্বীপ কিনে নেয়। আমরা ভালো করেই বুঝতে পারছি এপস্টিন কেবল আয়াসি করার জন্য, নিজের নোংরা আকাঙ্ক্ষা মেটাতে এই প্রাইভেট আইল্যান্ড কিনেনি। সে পুরো দুনিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য, অবৈধ রাষ্ট্রকে ব্যাকআপ এবং সিকিউরিটি দেওয়ার জন্য, শক্তিশালী পাওয়ারফুল মানুষদেরকে এখানে ট্র্যাপ করতে। এবং এ কাজে কেবল সে একাই কাজ করছিল না, এর জন্য সাইমালটেনিয়াসলি পুরো একটা আশকেনাজিদের নেটওয়ার্ক কাজ করছিল। নেটওয়ার্কের কথা বলতে গেলে এখন এমন এক ব্যক্তির কথা আসবে যার ব্যাপারে আপনি জাস্ট ফান্ডরেজার বা সাপোর্টার বলে শেষ করে দিতে পারবেন না, কারণ সে ছিল অবৈধ রাষ্ট্রের ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদের সুপার স্পাই রবার্ট ম্যাক্সওয়েল। ডেইলি মিরর নামক যে পত্রিকা রয়েছে তার মালিক ছিল এই ব্যক্তি। মিডিয়া প্রপারেটর হওয়ার পাশাপাশি ইউনাইটেড কিংডমের পার্লামেন্টের সদস্য ছিল এবং অবশ্যই আশকেনাজি ইহুদি, যাকে মৃত্যুর পর সম্মানের সহিত জেরুজালেমে কবর দেওয়া হয়। তাকে এত সম্মান দেয়া বা সুপার স্পাই বলার কারণ হলো এই ব্যক্তি একই সাথে ব্রিটেনের MI6 এবং রাশিয়ার KGB এজেন্সির সাথেও কাজ করেছে। এপস্টিনের ট্র্যাপে মূলত যাদেরকে ফেলতে হতো তারা অলরেডি রবার্ট ম্যাক্সওয়েলের বেশ ঘনিষ্ঠ ছিল। রবার্টের মতো একজন বিলিয়নিয়ারের বাসায় তারা প্রতিনিয়তই পার্টি করত, আসা যাওয়া করত। সায়েন্টিস্ট বলুন, পলিটিশিয়ান, বড় বড় কোম্পানির মালিক, যাদের নাম আজকে আমরা এপস্টিন ফাইলে দেখছি। তবে তাদের সাথে রবার্ট সরাসরি এপস্টিনের পরিচয় করায়নি। রবার্ট 1991 সনেই মারা গিয়েছিল
বা কিছু তথ্য বলছে তাকে অ্যাসাসিনেট করা হয়েছে, যেখানে 98 সনে সেন্ট জেমস আইল্যান্ডের এই ট্র্যাপ সাজানো হয়। আর ম্যাক্সওয়েল তো 1991-তে মারা গেছে। এপস্টিনের সাথে এই হানি ট্র্যাপ তৈরি করার সময় সে জীবিতই ছিল না, তার হয়ে এই অসম্পূর্ণ কাজকে পূরণ করলো। এখানে এবার একটি নতুন চরিত্রের সাথে আমরা পরিচয় হব, গিসলেন ম্যাক্সওয়েল। এপস্টিনকে এখানে এই ছবিতে যাকে জড়িয়ে ধরে থাকতে দেখতে পাচ্ছেন, রবার্ট ম্যাক্সওয়েলের মেয়ে। তার পরিবারে সেলিব্রিটিদের সাথে নিয়মিতই আসা যাওয়া থাকার কারণে গিসলেনের সাথেও তাদের ভালো সম্পর্ক ছিল। ম্যাক্সওয়েলের এই মেয়ের মাধ্যমেই এপস্টিন তাদের কাছে পৌঁছাতে সক্ষম হয়। অ্যান্ড দ্য রেস্ট ইজ এ হিস্টোরি। এরপরের বাকি ঘটনা আমরা সবাই জানি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে অবস্থান করার এবং খাজারিয়ানদের উত্থানের সময়কালটা যে খুব কাছাকাছি, এ বিষয়টি আমি হাইলাইট করে আপনাদেরকে কেন বললাম। উনি জীবিত থাকাকালে ওনার একটি স্বপ্ন এসেছিল, যেটা বুখারীর হাদিসে এসেছে। একদা তিনি ভীতসন্ত্রস্ত অবস্থায় ওনার একজন স্ত্রীর কাছে গেলেন। ওনার চেহারা লাল রক্তবর্ণ হয়েছিল। তিনি বললেন, আরবের লোকেদের সেই অনিষ্টের জন্য ধ্বংস অনিবার্য, যা নিকটবর্তী হয়েছে। আজ ইয়াজুজ ও মাজুজের প্রাচীর এই পরিমাণ খুলে গেছে। একথা বলার সময় তিনি আঙুল দিয়ে গোল করে বৃত্তাকার শেপ দেখিয়েছিলেন। তখন ওনার স্ত্রী জয়নাব রাদিয়াল্লাহু আনহা ওনাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আমাদের মধ্যে পুণ্যবান ব্যক্তি থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বললেন, হ্যাঁ, পাপ কাজ অতিমাত্রায় বেড়ে যাবে। এখন এই ইয়াজুজ মাজুজকে দুই শিংওয়ালা জুলকারনাইন প্রাচীরের পেছনে বন্দী করেছিলেন। ঠিক কোন জায়গা কোরআনে নির্দিষ্ট করে বলা না হলেও অনেকেই বিশ্বাস করে কৌকাসাসের যে মাউন্টেন রয়েছে এটি হলো সেই জায়গা যার চারিপাশে নদী রয়েছে। কোরআনে আমরা দেখতে পাই জুলকারনাইন দেখেছিলেন কর্দম মাটিতে সূর্য অস্ত যেতে। এটি একটি সাইন জায়গাটির ব্যাপারে বোঝার জন্য। ইতিহাসের কেতাবে সাইরাস দি গ্রেট, যাকে অনেকে জুলকারনাইন মনে করে, সে কৌকাসাস এবং ক্যাসপিয়ান সির এই এরিয়াগুলো শাসন করে গেছে, এমনটা ইতিহাসে পাওয়া যায়। এটাই সেই জায়গা যেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন সময় থেকেই খাজারিয়ান এলিট জিউসদের উত্থান হচ্ছিল, সাম্রাজ্য তৈরি করে শক্তি ক্ষমতা বিস্তার করেছিল, খাজারিয়ান এম্পায়ার তৈরি করেছিল। এরপর পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, বিশেষ করে জার্মানি, ইউক্রেন, পোল্যান্ড, রাশিয়াতে। তাদের থেকেই গোপন সংস্থার বড় বড় পরিবারগুলো, রথশিল্ড ফ্যামিলি এসেছে। ইসলামের কিছু স্কলার, ফর এক্সাম্পল ইমরান নাজার হোসেন, বিশ্বাস করেন ইয়াজুজ মাজুজের দল ইতিমধ্যেই বের হয়ে গেছে। ইংলিশ বিখ্যাত কনস্পিরেসি থিওরিস্ট ডেভিড আইক, যেহেতু তিনি একজন মুসলিম নন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন আশকেনাজিরা সাধারণ স্বাভাবিক মানুষ নয়। তারা অর্ধেক মানুষ এবং অর্ধেক রেপটেলিয়ান। তারা এমনভাবে নিজেদের মধ্যে বংশ বিস্তার করেছিল যেন তাদের জেনেটিক্স বা রক্তের মধ্যে অন্য কোনো নর্মাল মানুষের রক্ত না মেশে একটা নির্দিষ্ট ব্লাড লাইন তৈরি করে গেছে। খেয়াল করে দেখুন, হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর কারণে আরবদের অনিষ্ট হবে, তারা ধ্বংস হবে। তিনি যখন এই কথাটি বলেছিলেন, বা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জেরুজালেম বিজয় করেন, তার কয়েক সেঞ্চুরি আগে থেকে আরবরা ফিলিস্তিনে বসবাস করত। তো শুধু মক্কা মদিনা এর দ্বারা উদ্দেশ্য ছিল না। এখন আমরা দেখতে পাচ্ছি সেই খাজারিয়ান বা আশকেনাজিদের দ্বারাই আরবরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধ্বংস হচ্ছে। এই মাউন্টেনের বাসিন্দাদেরকেই মূলত বার্গ নামে ডাকা হতো। অবশ্য মার্ক জাকারবার্গের নাম এপস্টিন ফাইলে আসতে পারত, যেমন বিল গেটসের এসেছে, যদি সে আশকেনাজি না হতো। স্টিফেন হকিন্স, রিচার্ড ডকিন্স, একজন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট আর একজন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর, লাখো মানুষের সৃষ্টিকর্তার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে সাহায্য করেছে। কিন্তু আমি তো অনেক আগেই বলেছিলাম, এইথিস্টিক শয়তানবাদ বলেও পৃথিবীতে কোনো কিছুর অস্তিত্ব আছে। বিতাড়িত জিন সো কল্ড সায়েন্টিস্টদেরকে দিয়ে মানুষকে নাস্তিক বানায়, কারণ সে বলেছিল পরবর্তীতে তার পরিকল্পনা হবে মানুষ যেন এমনকি তাকেও বিশ্বাস না করে, কারণ তাকে অবিশ্বাস করলে তার কোনো ক্ষতি নেই। সৃষ্টিকর্তার ওপর থেকে যদি বিশ্বাস উঠে যায়, তার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, ওই ব্যক্তিটি তার সঙ্গে জাহান্নামে যাবে। কারণ বিতাড়িত জিনের প্রতিজ্ঞা ছিল সে যে কোনো কৌশলে মানুষকে জাহান্নামে নেবে। মানুষকে তাকে বিশ্বাস করতে হবে, সেটা তার জন্য জরুরি নয়। আশকেনাজিদের এই পুরো নেটওয়ার্ক ব্রিটেন থেকে শুরু করে আমেরিকা, সফটওয়্যার থেকে শুরু করে ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক, মেয়র, প্রেসিডেন্ট, এদেরকে ট্র্যাপে ফেলে ভিক্টিমাইজ করে আশকেনাজিদের এই ছোট্ট দলটি বিশাল বড় বড় রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে। পৃথিবীর সুপার পাওয়ার, ফার্স্ট ব্রিটেন দেন আমেরিকা। يعني الملياردير الأمريكي جيفري إبستاين قتل منذ أسابيع وقالوا بأنه انتحر في السجن
وهو قتل لأنه يحمل أسرار هامة جدا تتعلق بشخصيات هامة في المنظومة أو في النظام الأمريكي والبريطاني وربما في دول أخرى. شخص من العناصر الأساسية في الخوذ البيضاء كان في ألمانيا وقتل في السجن وقالوا بأنه انتحر. الآن يقتل المؤسس الرئيسي للخوذ البيضاء وهو ضابط، وكل تاريخه عمل مع الناتو وفي أفغانستان وفي كوسوفو وفي العراق وفي لبنان، والآن يؤسس الخوذ البيضاء في سوريا. ما علاقة تاريخ هذا الشخص بالعمل الإنساني الذي يفترض بأنه عمل الخوذ البيضاء، ونحن وأنتم نعرف بأنهم جزء من القاعدة طبعا. أعتقد بأن هؤلاء الأشخاص مع مقتل ابن لادن، مع مقتل مؤخرا البغدادي، كل هؤلاء الأشخاص يقتلوا لأنهم يحملون أسرارا هامة أولا، وأصبحوا عبء وانتهى دورهم. অবৈধ রাষ্ট্র এবং জাতীয়বাদীদের স্বার্থে যারা কাজ করেছে, সেটা হোক টাকা পয়সা, অর্থ সম্পদ, আইয়াসির লোভে বা ধর্মীয় চেতনার কারণে, এদের মধ্যে কিছু মানুষের ব্যাপারে স্ট্রেঞ্জ বা অদ্ভুত ধারণা মানুষের মধ্যে বিরাজমান। জেফ্রি এপস্টিন সেই সন 2019-এ কারাগারে বন্দী থাকা অবস্থায় দুনিয়া ছেড়ে বিদায় হয়েছিল বা আত্মহরণ করেছিল। মেইনস্ট্রিম মিডিয়াতে এরকমই বলা হয়েছে, যেটা নর্মালি পুরো বিশ্বের মানুষ বিশ্বাস করে। আপনি কি জানেন এপস্টিনকে এমনকি শাস্তি দেওয়ার ক্ষেত্রেও কতটা পোলাইটলি তাকে ট্রিট করা হয়েছিল? তাকে যে কারাগার বা সেলে রাখা হয় সেটা স্পেশাল কারাগার ছিল। টিপিক্যালি সেলগুলো যেমন হয় একটি বদ্ধ কূপের মতো, সেটার ভিতরে ফেলে দিল, এমন কিছু নয়। এর কারণ হচ্ছে এপস্টিনের পেছনে তার শেষ সময় পর্যন্ত পাওয়ারফুল লোকেদের সাপোর্ট ছিল এবং তারা ভালো করে জানতো এই ব্যক্তিটি তাদের জন্য, তাদের রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো ওরা এপস্টিনকে কখনোই একা ছাড়তো না, কোনো বিপদের মুখে ফেলে অন্তত। সেই জায়গায় আত্মহরণ করার সুযোগ বা তাকে মেরে ফেলার তো প্রশ্নই আসে না। ঠিক আছে, একদিকে কিছু মানুষ ধারণা করছে, ওয়ান গ্রুপ অফ পিপল, যে এপস্টিন যেহেতু অনেক গোপন তথ্য জানতো অনেক ক্ষমতাসীন ব্যক্তিদের, তারাই হয়তো নিজেদেরকে বাঁচাতে, রক্ষা করতে এপস্টিনকে মেরেছে। যদি ওরা সত্যি তেমনটা করতে পারতো বা ক্ষমতা রাখতো, তাহলে জেলেন্সকি এবং নেতানিয়াহুর কদমবুসি করতো না 2019 সনের পর অন্তত। জো বাইডেন, যার ব্যাপারে এপস্টিন ফাইলে রেপটেলিয়ান হিউম্যান হওয়ার ইঙ্গিত এসেছে, সে আপনারা ভালো করে জানেন বিগত আল আকসা ফ্লাড যুদ্ধে কি পরিমাণে অস্ত্র ইসরায়েলের পকেটে ঢেলেছে। সুতরাং এমনটা হতেই পারে না এপস্টিনকে বন্দী করার পর তার ডকুমেন্টস, তার কাছে যে প্রমাণ ছিল, তথ্য উপাত্ত ছিল, সেগুলো জব্দ করে এই পলিটিশিয়ানদেরকে ব্ল্যাকমেইল করা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এখনও সময় সুযোগে ধীরে ধীরে এগুলো লিক করা হচ্ছে হুমকি দেওয়ার জন্য। সেজন্য এখন আরও একটি শ্রেণীর মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে, এপস্টিন কি সত্যি সত্যি মারা গিয়েছিল, নাকি পুরো বিশ্বের মানুষের কাছে তাকে মৃত সাজানো হয়েছে? ওরা ভালো করে জানতো এপস্টিন যে লেভেলের ক্রাইম করেছে, পুরো বিশ্বের কোনো আইনে তাকে বাঁচানোর জন্য কোনো ধারা খুঁজে পাওয়া যাবে না। সো এটা তাদের জন্য বেটার অপশন তাকে মৃত ঘোষণা করা এবং লুকিয়ে ফেলা, কারণ একমাত্র মৃত ব্যক্তির ওপরে কোনো শাস্তি প্রয়োগ করা হয় না। এবং এই যে নকল মৃত্যুর ঘটনা সাজানো, এটা কিন্তু নতুন কিছু না। মাইকেল জ্যাকসনের ব্যাপারেও এরকমটি প্রচলিত ছিল বহু আগে থেকেই। এবং আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যাপারে হ্যাক হয়ে যাওয়া লিকড ডকুমেন্ট আমার কাছে এসেছে, যে একটা সময় পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল, যাকে একইভাবে একটি ঘটনা সাজিয়ে মৃত ঘোষণা করা হয়। কিন্তু পসিবিলিটি খুব বেশি সেও এখন জীবিত আছে। সে বিষয়ে আসছি নেক্সট এপিসোডে।